আপনারা শুনছেন ম্যাড বালিকাস কথকতা পডকাস্ট। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. 15ই আগস্ট 1947, মধ্যরাত্রি। পৃথিবীর মানচিত্রে উদয় হলো এক স্বাধীন দেশ, ভারতবর্ষ। আমি ভানু। আর আমি মতি। ম্যাড বালিকাস কথকতায় থাকছে স্বাধীনতার স্বাদ 3 পর্বে। আপনারা শুনছেন আজ রসমঙ্গল সমগ্রে পর্ব 1, স্বাধীনতার স্বাদ। স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বক্তৃতাটি দিয়ে জওহরলাল নেহেরু উপস্থিত সবাইকে মতিচুরের লাড্ডু বিতরণ করে খাইয়েছিলেন। স্বাধীনতার প্রথম স্বাদ মিঠে না হয়ে যায় না। তিনি কি জয় হিন্দ সন্দেশের স্বাদ জানতেন, বা জয় হিন্দ বরফি? নিতেন পক্ষে নেহেরু সন্দেশ। স্বাধীনতার আসল স্বাদ জানবেন তারাই যাদের দিন কেটেছে পরাধীন ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে। আর আমরা উত্তরাধিকারে পাওয়া আমাদের স্বাধীনতা কেমন করে স্বাদ বদল করেছে 200 বছরের উপনিবেশের পথে। দেশের কথা তাহলে শুরু হোক সন্দেশ দিয়ে। 1928 সাল, অগ্নিজুন। অমৃতের পুত্রকন্যারা দেশের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছেন। স্বদেশী আন্দোলন তখন তুঙ্গে। সুভাষ বোস প্রায় সময়ই জেল হেফাজতে কাটাচ্ছেন। মতিলাল নেহেরু কলকাতায় এলেন জাতীয় কংগ্রেসের মিটিংয়ে। ভীমচন্দ্র নাগ অভ্যর্থনা জানিয়ে বানিয়ে ফেললেন নেহেরু সন্দেশ। ভাবুন, যে দোকানে একদিন লর্ড ক্যানিং এর বউয়ের জন্মদিন সেলিব্রেট করতে বানানো হয়েছিল ভাজা ছানার মিষ্টি, যাকে দুনিয়া চেনে লেডি কেনি নামে, সেখানেই গোয়েন্দা পুলিশের চোখ কপালে তুলে স্বদেশী নেতার নামে সন্দেশ। বলাই বাহুল্য, স্বদেশী আন্দোলনের তুমুল জোয়ারে নেহেরু সন্দেশ বিক্রি হয়েছিল হট কেকের মতো। ভাগ্যিস শাসকদের তখন ওই আইটি সেল কিংবা বয়কট গ্যাং ছিল না। আজ সে দোকানে গিয়ে নেহেরু সন্দেশ নাই যদি বা পান, বাংলা সংখ্যায় লেখা ঘড়িতে সময়টা দেখে নিতে ভুলবেন না। যদি দেখেন সে ঘড়ির কাঁটা ঘুরে গেছে 80 বছর ওপারে, তাহলে ঘাবড়াবেন না। কান পেতে শুনুন, পরাধীন বাংলার বুকে মার্চ করে যাচ্ছে গোরা সৈন্য পল্টন। জুড়ি গাড়ি চেপে বাবু যাচ্ছেন হাওয়া খেতে, সঙ্গে নফর চলেছে বারকোষ ভর্তি আবার খাবো সন্দেশ নিয়ে। ওই এগিয়ে আসছে একদল দামাল ছেলেপুলের মিছিল। আপনার নাকে ঘিয়ের সুবাস ভেসে আসবে সদ্য বসানো ভিয়েন থেকে। দেশের আকাশ বাতাস কাঁপছে তখন 10-এর চিৎকারে, বন্দে মাতরম, ইংরেজ ভারত ছাড়ো। দাঁড়ান, নড়বেন না। গোরা পল্টনের সঙ্গে মিছিলের ধস্তাধস্তি হচ্ছে হোক, আপনি লক্ষ্য রাখুন দোকানের উপচানো ভিড়ে। কি চাইছেন সবাই? জয় হিন্দ! এই আওয়াজ উঠছে কেন ভিড় থেকে? এই স্লোগান যে নিষিদ্ধ। আলবাত নিষিদ্ধ। লিফলেট, প্যাম্ফলেট, স্লোগানিয়ারিং সব কিছু নিষিদ্ধ করেছে মহামহিম সরকার। কিন্তু মিষ্টি, ওই যে বারকোষ ভর্তি মিষ্টি লোকে হামলে পড়ে কিনছে, ওর নাম যে জয় হিন্দ সন্দেশ, তেরঙ্গা সন্দেশ। মিষ্টি তো আর নিজে স্লোগান দিতে পারে না, তার নামেই দ্রোহ। ও সন্দেশে কামড় বসালে শিউরে ওঠে স্বয়ং সরকার বাহাদুর। সুদূর বার্লিন থেকে সুভাষ বোস কোন পথের দাবি নিয়ে আসছেন? কোন কারাগারে, কোন শৃঙ্খলে বাঁধা যায় মুক্তির স্বপ্ন, দ্রোহের চিৎকার? বেনারসের জয় হিন্দ বরফি থেকে বাংলার জয় হিন্দ সন্দেশ। আম আদমি আওরত বিলিতি শাসককে একটি সন্দেশ, একটি বার্তা পাঠিয়ে দিয়েছেন, অনেক হলো, এবার ভারত ছাড়ো। তেরঙা মিঠাই, বাইরে রোদ, ভেতরে আগুন, আর মাঝখানে এক টুকরো স্বাধীনতা। কাজেই সন্দেশের ভেতরে বিপ্লবীরা গোপন তথ্য আদান প্রদান করলে অবাক হওয়ার তো কিছু নেই। মিঠাই আর বিপ্লবের সম্পর্ক আসলে বিশ্বাসের। পরাধীন দেশে ক্লাব ঘর ভাড়া করে প্ল্যানিং করবেন, সেই উপায় তো নেই। আছে মুশকিল আসান মিষ্টির দোকান। কলেজ স্ট্রিটে প্যারামাউন্টের উঠোন হোক, কিংবা চট্টগ্রামের বোস ব্রাদার্স, ভালো মানুষের মতন দুটো সন্দেশ কি রসগোল্লা শালপাতার ঠোঙায় খেতে খেতে পাহাড়তলি ক্লাব আক্রমণের ব্লু প্রিন্ট ঝালাই করে নিতেই পারেন নির্মল সেন আর প্রীতিলতা ওয়াদ্দেদার। ফিমেল অ্যাকশন,
মাস্টারদার শেষ তুরুপের তাস। বিদেশি শাসককে বুঝিয়ে দিতে হবে জালিয়ানওয়ালাবাগের রক্তে ভেজা মাটির ঋণ তাদের শুধতে হবে এ জন্মেই। ক্লাবে কোন সময় গেলে বিস্ফোরণের আঘাত হবে পারফেক্ট? প্রীতিলতা কি ঢাকা থেকে নিজে গিয়ে পটাশিয়াম সায়ানাইড নিয়ে আসবেন? আচ্ছা, সঙ্গে কল্পনা দত্ত থাকলে কেমন হয়? পিস্তল কখানা হলে সবচেয়ে ভালো। প্রকাশ্যে এমন গোপন মিটিং জানাজানি হয়ে গেলে? বোস ব্রাদার্সের মালিক সুধাংশু বিমল বোস নিজেই তো সশস্ত্র বিপ্লবী। মাস্টারদের সূর্য সেনের অনন্ত ভরসার ঠাঁই। কাজেই বিপ্লবীদের গোপন মিটিং চলছে যখন, তাদের সুরক্ষার জামিন হয়ে থাকছেন দোকানের মালিক এবং কর্মচারীরা, নিজেদের ভবিষ্যৎ বাজি রেখে। কলকাতায়, চন্দননগরে, ঢাকায়, জেলায়, শহরে একের পর এক মিষ্টির দোকানে চলছে পুলিশি ধরপাকড়। জয়হিন্দ সন্দেশ বানিয়ে গোয়েন্দাদের হিট লিস্টে নাম তুলে ফেলেছেন মন্মথ দাস। তাতেও সংগ্রামীদের জেদ কমল কই? স্বাধীনতার জন্য হোয়াট এভার ইট টেক্স। বাঙালির রসনা কুশলতা তাহলে বিপ্লবী আন্দোলনেও পিছিয়ে থাকেনি বলছিস? আলবাত। শুধু বাঙালি কেন, খাবারের ভূমিকা স্বাধীনতা আন্দোলনের সর্বত্র। মানে সব লড়াই শেষমেশ পেটের লড়াই গোছের আপ্তবাক্য যদি ছেড়েও দিই, তবুও স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ যাত্রায় বারবার ফিল্ডে নেমেছে নানান রকম খাদ্যবস্তু। এই যেমন ধরুন রুটি। রুটি? ও, মানে ওই রোটি কাপড়া আউর মাকান। আমরা যে সময়ের কথা বলছি, তার বুকে ভারতীয় সোশ্যালিজমের স্লোগান জন্মাতে এখনো 100 বছরেরও বেশি দেরি। গল্পটা শোনাই তবে। এরশাদ। সন তারিখ পরে বলছি। স্থান কানপুর। গ্রামের প্রান্তে জঙ্গল, কয়েকখানা ঘর আছে বটে, তবে বেশ দূরে দূরে। হঠাৎই একদিন যেন জঙ্গল ফুঁড়ে বেরিয়ে এলেন একজন মানুষ। পরনে ঘেঁটো ধুতি, মাথায় ফেটটি, নেহাতি গড়পড়তে চেহারা, হাতে একখানা রুটি। প্রায় ছুটতে ছুটতে তিনি ঢুকে গেলেন সোজা চৌকির ভেতরে। চৌকিদারকে ডেকে এক নিঃশ্বাসে বললেন, 5টা রুটি বানিয়ে 5 গ্রামে পাঠাও। মুখে কিছু না বলেই চৌকিদার মাথা নাড়লেন। কারা পাঠালো, কেন পাঠালো, জানার প্রয়োজন নেই। রুটিটা যেন স্রেফ আটার নয়, অলিখিত হুকুম। এক রুটি 5 থেকে 25 থেকে 125 হয়ে ছুটতে থাকে, চৌকি থেকে চৌকিতে, ফারুক্কাবাদ থেকে দিল্লি, কানপুর থেকে করাচি। প্রতিটি চৌকিতে এসে হাজির হচ্ছে একখানা রুটি। সেখান থেকে ছড়িয়ে পড়ছে অন্য চৌকিগুলোতে। বলা হয় কয়েক সপ্তাহের মধ্যেই প্রায় 90,000 সেপাই জুড়ে যান এই অভূতপূর্ব রুটি অভিযানে। এক একটা রুটি নাকি 300 মাইলের বেশি পথ ছুটেছিল। দ্রুততম বিলিতি মেলের চাইতেও দ্রুতগামী ছিল এই রুটি। কোথাও কিচ্ছু লেখা নেই, কিন্তু কি যেন ঘুরছে রুটিগুলোর সঙ্গে, ছায়ার মতো। গ্রামের চৌকিদাররা, দেহাতি মানুষগুলো নিয়ম মেনে 5টা করে রুটি বানান, 5 দিকে পাঠান। চক্রটা ভাঙেন না কেউ। ভয়, কুসংস্কার। কিন্তু ভয় তো ওই আধা ন্যাংটা অসভ্য মানুষগুলোর পাওয়া উচিত। তা তো হচ্ছে না। কি এক অজানা ডাকে যেন রুটিগুলি ছুটে চলেছে, যেন নিঃশব্দে বলছে, আর বেশি দেরি নেই। এই, এই রুটিতে কি আছে? একজন বড় সাহেব জিজ্ঞেস করুন। আটা আর পদ্ম বীজ। ঠান্ডা উত্তর আসে। রুটিগুলোর ওপরে কোনো চিহ্ন নেই, উল্টো পিঠেও না। সেনার বড় কর্তারা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে, ভেতরে কোনো কাগজের টুকরো, ছেঁড়া কাপড়, খড়কুটো কিছু আছে কিনা। কিচ্ছু পাওয়া যায় না। শুধু রুটি, শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে ছুটে চলেছে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। 5ই মার্চ 1857। দ্য ফ্রেন্ড অফ ইন্ডিয়া লেখে, উই আর কনফিউজড অ্যান্ড ফ্রাইটেন্ড। সাহেবরা টেবিলে বসে রুটির দিকে তাকিয়ে থাকে, ছুরি কাঁটা তাদের হাতে কাঁপে, ঘুম আসে না। প্রতি গ্রামে, প্রতি চুল্লিতে সেইবার আগুন যেন একটু বেশি জ্বলছিল। সেই আগুন প্রথম দাউ দাউ করে উঠল মিরাটে 10ই মে 1857। সিপাহী বিদ্রোহ? ইয়েস, ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রথম মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এ আর চুল্লির ধিকি ধিকি আঁচ নয়, একেবারে দাবানল। কিন্তু কিন্তু সেই রুটির কথা? নিয়ম করে ইতিহাস ভুলে গেল।
কেউ জানলো না কে শুরু করেছিল, কেন বা করেছিল। সে কি, রুটির মধ্যে কোন গোপন সংকেত ছিল তাহলে? সেটা জানা যায়নি? হুম। ভারতবর্ষের চাপাটি মুভমেন্ট থেকে গেল এক অসামান্য মন্ত্রগুপ্তির উদাহরণ হয়ে। বিশেষজ্ঞরা এই আন্দোলনকে বৃহত্তম মনস্তাত্ত্বিক যুদ্ধগুলোর মধ্যে ধরেন, মানে যাকে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। শোনা যায় এই রুটি অভিযান শেষ হয়ে গেলেও দীর্ঘ দিন অবধি রুটি দেখলেই আতঙ্কিত হয়ে উঠতেন অনেক ব্রিটিশ অফিসার। ছেড়ে দিয়েছিলেন রুটি খাওয়া জন্মের মতো। এ যেন রুটির ছদ্মবেশে বিদ্রোহের ইতিহাস। একেবারেই। ভাবো দেখি, নানা সাহেবের সেনা যখন জড়ো হচ্ছে, তাতিয়া টোপি যখন মানসিক প্রস্তুতি নিচ্ছেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই পরখ করছেন কামানের জোর, তখন দূরে এক চাষি কাঁধে বস্তা বয়ে নিয়ে যাচ্ছেন, তাতে আছে কেবল নিরীহ কিছু রুটি। তা ঠিক, তবে শেষ রক্ষা হলো না যে। শেষ না হোক, শুরু তো হলো। এক বিরাট জাতির শিরায় শিরায় টান পড়লো। নিঃশ্বাস হলো ফিসফাস, ফিসফাস হলো হুঙ্কার, হোশিয়ার। हो कमर बंध तैयार, ओ लखकोटी भाइयों, हम भूख से मरने वाले, क्या मौत से डरने वाले, आजादी का डंका बजाओ, उठाओ अग्नि जलाओ, ये तो बुज़दिलों का हार, कभी नहीं करेंगे स्वीकार, होशियार 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 होशियार। তা হুঁশিয়ার হয়েছিল বটে দ্য গ্রেট ব্রিটেন। বিদ্রোহ দমনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুখ থুবড়ে পড়তে তড়িঘড়ি কোম্পানির কপালে মরণ কাঠি ছুঁয়ে এইবারে মাঠে নামলো খোদ ব্রিটিশ সরকার। 1858 দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের নিদানে আকারে প্রকারে নিজের দেশের প্রায় 13 গুণ বড় ভারত ভূখণ্ডতে প্রতিষ্ঠা করে ব্রিটিশ রাজ। আপনা হাত জগন্নাথ আর কি। এবং একই সঙ্গে বিপুল আড়ম্বরে পর্দা সরল ভারতবর্ষের রাজনৈতিক রঙ্গমঞ্চের সবচাইতে কলঙ্কিত অধ্যায়ের দীপান্তর। আন্দামানে তখন সবে শুরু হচ্ছে বন্দর তৈরির কাজ। শ্রমিক চাই, বিনা মজুরির দণ্ডিত আসামি হলে তো কথাই নেই। কানপুর থেকে করাচি বিদ্রোহী ঘাঁটি ঝেঁটিয়ে হাজারের বেশি বিদ্রোহী সেপাইকে কালাপানি পার করানো হলো শিশু ভুলানো কোর্ট ট্রায়ালের রসিকতার পর। সেকল পরিয়ে নগর বন্দর তৈরির কাজে জুতেও দেওয়া হলো। কিন্তু এইটুকুতে রাজবাহাদুরের মন ওঠে। রাজদ্রোহের শাস্তি দিতে হলে চাই মজবুত জেলখানা। তৈরি হলো সেলুলার জেল। তার বন্দি খাতিরের বন্দোবস্ত হতেই হবে তাক লাগানো। হুম, তাই তো। দ্রোহীদের ডায়েট হলো 2 বেলা স্রেফ কচু সেদ্ধ। সাধে কি এর জেলের ভাত খাওয়াবো বলে এত সহজে থ্রেট দেওয়া যায়? সেলুলার জেলে ফিরছি, আগে এক পাক ঘুরে আসা যাক মেনল্যান্ড থেকে। স্বাধীনতা আন্দোলনে এই জেলের ভাত কেমন বারবার আগুন জ্বালিয়েছে, একটু বিশদে শোনা যাক কেমন? ভাত বলছি বটে, তবে বঙ্গদেশের জেলে মূলত বরাদ্দ হতো লপসি। ফ্যান মেশানো হলে সাদা, ডাল মেশানো হলে হলদে, আর গুড় মেশানো হলে লাল। স্বাদ বদলাতে নাকি খোরাকি খরচ ম্যানেজ করার চক্করে জানা নেই। কোনো কোনো দিন জুটতো রেঙুন চালের ভাত, খানিকটা অড়হর ডাল, পাতা ও ডাঁটা সেদ্ধ, সঙ্গে তেঁতুল গোলা। কখনো কখনো ভাতের পাতে নিরুদ্দেশ হয়ে যেত ওই সামান্য তেঁতুল গোলাটুকু। বা ডাঁটার ঘ্যাঁট বলতে পড়ে থাকতো শুধু শাকসবজির খোসা। এইসব খাবার দিনের পর দিন গিলতে হয়েছে তাদেরও, যারা জন্মভূমিকে সকল দেশের রানী করার কসম খেয়েছিলেন। কিন্তু ঢেকি কিনা স্বর্গে গেলেও ধান ভানে। আর তেমন তেমন ধান হলে স্বর্গ আপনি নেমে আসে পৃথিবীতে। তাই অমন দুর্দশার মধ্যে থেকেও নজরুল ঠাট্টা করে কবিগুরুর গানের প্যারোডি বানিয়ে ফেলেন। তোমারি জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য ধন্য হে, আমারে গান তোমারি ধ্যান, তুমি ধন্য ধন্য হে, আকাড়া চালের অন্ন লবণ করেছ আমার রসনা লোভন, বুড়ো ডাঁটা ঘাঁটা লোপসি শোভন, তুমি ধন্য ধন্য হে। 26শে সেপ্টেম্বর 1922। তখন দুঃখ মিয়া মাত্র 23। তখন দুঃখ মিয়া বারুদ।
ধূমকেতু পত্রিকায় লিখলেন আনন্দময়ীর আগমনে অসুরের বদলে ডরিয়ে উঠল কিনা সিংহ হৃদয় ব্রিটিশ রাজ। কবি সাব্যস্ত হলেন রাজদ্রোহী। কবিতা লেখার অপরাধে 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করলেন। খবর শুনে জেলের মধ্যেই নজরুল একেবারে মাতোয়ারা হয়ে উঠলেন। লিখে ফেললেন, মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলা সে আজ সৃষ্টি সুখের উল্লাসে। এই উল্লাসের গুতো জেলার সাহেব সইতে পারল না। আলিপুর জেল থেকে হুগলি জেলে পাঠানো হলো কোমরে দড়ি বেঁধে। জেলে ঢুকেই কবি চিৎকার করে গান ধরলেন, এই দে গরুর গা ধুইয়ে। বিদ্রোহ বিষম ছোঁয়াচে বস্তু। হুগলি জেলের সুপার আর্সটন সাহেব তাই মন দিয়ে শুরু করলো নতুন রাজবন্দির যত্ন আত্মি। নতুন গয়না এলো কবির। হাতকড়ার পরিবর্তে ডান্ডা বেড়ি, ভাতের পরিবর্তে নতুন পুষ্টিকর খাদ্য বরাদ্দ হলো ভাতের মাড়। ততদিনে রবীন্দ্রনাথের "তোমারি গেহে পালিছ স্নেহে" গানটির প্যারোডি করে ফেলেছেন নজরুল। "তোমারি জেলে পালিছ ঠেলে, তুমি ধন্য ধন্য হে" শিখিয়েও দিয়েছেন সহবন্দীদের। উপনিবেশ শাসনে জেলের খাওয়া দাওয়া নিয়ে গল্পের ছড়াছড়ি। এই যেমন 1908 সালের ঘটনাটাই শোনা যাক। 49 জন বিপ্লবীকে হ্যারিসন রোড, মানিকতলা থেকে তুলে এনে এক লপ্তে গড়াদের ভেতর পুরে বিচার চালাচ্ছে ব্রিটিশ সরকার। কিন্তু 1-8 জন ছাড়া কেউ ভাঙল না। আগুনখোর ছেলেগুলো বরং জেলার সাহেবকে চেপে ধরল। জেলের ভাতের অধিকারে, ভাতের জন্য লাগাতার প্রতিবাদ। সরকারি চিড়ে সোজা কথায় ভিজল না। শুরু হলো পরপর অসুস্থ হয়ে পড়ার ভড়ং। যেমন রোম, তেমনই তো হবে তার রোমান জনতা। নানা অসুখের একেবারে মেলা বসে গেল। কি নেই, মাথা ঘুরছে, গা বমি, কান কটকট, এমনকি বাঁ চোখের পাতা 3 দিন ধরে নাচছে। মানে খুবই কঠিন রোগ হয়েছে সাহেব, এ জানে বাঁচবো না বোধ হচ্ছে। এও বাদ যায়নি। মন রে, ছোবার দড়ি পাকাও, আর সকাল বেলা লপসি খাও, মধ্যাহ্নে ভাতে তরকারি, অসিদ্ধ চিবায়ে মরি, এবার ডালেতে তেঁতুল যোগ করি, চোখ বুজিয়ে মুখেতে দাও বই, কালেতে মৎস্যের ঝোল, মৎস্যহীন কাঁটার গন্ডগোল, মনে রে ছোবার দড়ি পাকাও। জেলার সাহেব শেষমেশ হাল ছাড়তে বাধ্য হলো। ছেলেগুলো গোয়ার, নাছোড়বান্দা। ওদিকে সিআর দাস সওয়াল জবাবে রোজ শিরোনাম তৈরি করছেন কোর্টে। এখন জেলার সাহেবের আর ব্রেকিং নিউজ হবার বিন্দু মাত্র অ্যাম্বিশন নেই। জেলের ভেতর থেকে সিস্টেমকে ঘষে মেজে পরিষ্কার করার ক্ষমতা যখন নেই, অন্তত বাইরে থেকে আসা খাবারটুকু অনুমোদন করে দিয়ে হাফ ছেড়ে বাঁচল সাহেব। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা ঠিকই ধরেছেন। এরা 1908 সালে আলিপুর বোমা মামলায় অভিযুক্ত সেই কিংবদন্তি রাজদ্রোহের দল, ব্রিটিশ গভর্নমেন্টের এক অনন্ত দুঃস্বপ্নের সূত্রপাত। এখানে একটু বলি, ওই বাইরের খাবার ঢুকতে শুরু করলে সে এক কেমন বেজায় কাণ্ড ঘটল। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার নির্বাসিতের আত্মকথা বইতে ভারী রসিকতা করে বলেছেন, সুশীল সেনের পিতা প্রায় আম, কাঁঠাল ও মিষ্টান্ন পাঠাইয়া দিতেন। কলিকাতার অনুশীলন সমিতির ছেলেরাও মাঝে মাঝে ঘি, চাল, মশলা ও মাংস পাঠাইয়া দিত। সর্ববিদ্যা সিদ্ধ হেমদা সেগুলি হাসপাতালে লইয়া গিয়া পোলাও বানাইয়া আমাদের ভুরি ভোজনের ব্যবস্থা করিয়া দিতেন। আম, কাঁঠাল এত অধিক পরিমাণে আসিত যে খাইয়া শেষ করা দায় হইত। সুতরাং সেগুলি পরস্পরের মুখে ও মাথায় মাখাইয়া সদ্ব্যবহার করা ভিন্ন উপায়ান্তর ছিল না। আচ্ছা, শুনতে কেমন চড়ুই ভাতির মতো আমোদ হয় না? মনে হয় অতটাও হয়তো খারাপ ছিল না রাজবন্দীদের গারদবাস। তা তো বটেই, কারণ এই আমোদ প্রমোদের মধ্যেই নরেন্দ্র গোস্বামী রাজসাক্ষী হয়ে বসবে। এই বিশ্বাসঘাতকতার জবাব ফিরিয়ে দেবেন সত্যেন্দ্রনাথ দত্ত এবং কানাইলাল দত্ত। কোন ম্যাজিকে জেলের অলঙ্ঘ পাহারার মধ্যেও কানাইলাল পিস্তল জোগাড় করেছিলেন জানা নেই।
অনুশীলন সমিতির মন্ত্রগুপ্তি বলে কথা। বরং চাউর হয়ে গেল স্বয়ং ক্ষুদিরাম বসুর আত্মা নাকি বিপ্লবী কানাইলালকে জুগিয়ে দিয়েছিলেন পিস্তল, যাতে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে ঝাঁঝরা করে দিতে পারেন নরেন গোসাইকে। তারপর ফাঁসি কাটে ঝুলবেন কানাইলাল দত্ত। দীপান্তরের সাজা হবে বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুনগো, ঋষিকেশ কাঞ্জিলাল সহ মোট 15 জনের। আরো 7 জনের হবে দীর্ঘ কারাবাস। শুনো সবে ভক্তি ভাবে সংক্ষেপে প্রকাশে, অভিরামের হয় দীপান্তর, ক্ষুদিরামের ফাঁসি। ক্ষুদিরামের বয়স যখন 19 বৎসর, হাসি মুখে ফাঁসি গেল, না হলো কাতর। তাই তো বিনোদ বলে মনে দুঃখে, ভারতবাসী কান্দে শোকে, ভারত মাতা ভাসে নয়ন জলে। আর ক্ষুদিরাম কি বলেন? একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 11ই আগস্ট 1908 হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়লেন 19 বছরের বীর ক্ষুদিরাম বসু। হঠাৎ করেই ব্রিটিশ রাজ ধর্মর করে উঠে বসল। ক্ষুদিরামের শেষ যাত্রায় কত লোক, লোকে আবার গানও বেঁধেছে। এই এত লোক জেগে উঠলে তো সর্বনাশ। মহাবিদ্রোহের পর কত আয়োজন করতে হয়েছে রাজবাহাদুরকে। নতুন নতুন আইন, নতুন নিষেধ, একটা আস্ত সেলুলার জেল, সেসব কি বিফলে যেতে দেওয়া যায়? ফিরব সেলুলার জেলে। কালাপানি পার, বিভৎসতার ঐতিহাসিক চেহারা। অত্যাচার সইতে না পেরে কেউ ঈশ্বরের দোহাই রেহাই চাইলে ডেভিড ব্যারি, সেই সময়কার জেলার, আইরিশ রোমান ক্যাথলিক, তার বাঁধা লব্জখানা আউড়ে দিত। এ জেলখানা আমার রাজ্য, এটা ভগবানের এলাকাভুক্ত নহে। 30 বৎসরে একদিনও এখানে ভগবানকে আসিতে দেখি নাই। এই কথাটা ব্যারি সাহেব ন্যায্য বলেছিল। ভগবান যদি আসতেন, বিপ্লবী ইন্দুভূষণ রায়চৌধুরী কি ব্যারির অত্যাচার সহ্য করতে না পেরে নিজের পরনের কাপড় পেঁচিয়ে গলায় দড়ি দিতেন? দিতেন না। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এই গড ফর সেকেন্ড ল্যান্ড, এই চরম পরিস্থিতিও প্রাণের রসটুকু শুকিয়ে দিতে পারল না মুক্তিপথের অগ্রগামীদের। শারীরিক আর মানসিক অত্যাচারের কথা আর তো নতুন করে বলার কিছু নেই। খাবার বলতে সেই দুবেলা কেবল কচু সেদ্ধ। তা হাত পা যতই বাঁধো না কেন, মনের আগুন সহজে কি নেভে? ওই ভয়ঙ্কর কারাগারের ভেতরে সুব্যবস্থার জন্য আন্দোলন শুরু করলেন বিপ্লবীরা। টানা ধর্মঘট। এই ধর্মঘটের আঁচ পৌঁছলো মূল ভূখণ্ডেও। হাজার হাজার মানুষ সশব্দ প্রতিবাদে সামিল হলেন। অবস্থা হাতের বাইরে যায় দেখে খানিক বন্দোবস্ত বদলানো হয় সেলুলার জেলের রাজবন্দীদের। খাবারের ক্ষেত্রেও কিছু শিথিল হলো শৃঙ্খল। তারা নিজেরা রান্না করার অধিকার পান। দিনে 2 ঘন্টার জন্য হেঁসেল হাতে পাবেন। 2 ঘন্টার জন্য রসবতীর স্বাধীনতা। হেমচন্দ্র কানুনগো ফ্রান্স ফেরত। বোমা বাঁধার ওস্তাদের হাতের পোলাও কালিয়া নাকি স্বাদগ্রন্থিতেও বিস্ফোরণ ঘটাতো। তাই সকলে একরকম তাকে হেড শেফ ধরেই চলতেন। একদিন বিপ্লবীদের হাতে এলো একখানি মোচা। বাঙালির ছেলে সব ঘন্ট খেতে মন চঞ্চল হয়ে ওঠে। হেমচন্দ্র আবার নবাবী খানা সমজদার, মোচা নিয়ে তাকে ততটা ভরসা পেলেন না বিপ্লবীদের দল। বারিন ঘোষ বলেই বসলেন, আমার দিদিমা হাট খোলার দত্তবাড়ির মেয়ে এবং পাকা রাঁধুনি, সুতরাং আমার মতই ঠিক। মোচা নিয়ে কনফারেন্স বসল। দীর্ঘ আলোচনার পর ফরাসি ডিপ্লোমা হাট খোলার হেসেলকে হারিয়ে দিল। কিন্তু হেমচন্দ্র মোচা রান্না করতে যখন পেঁয়াজ ফোড়ন দিলেন, তখন বাকিরা প্রমাদ গুনলেন বটে, কিন্তু হয়তো এসব খুবই ফরাসি কাণ্ড বলে চেপেও গেলেন।
শেষে খাবারটি নামলো পাতে। এক অদ্ভুত দর্শন, কালচে বস্তু, ঠিক যেন কালাপানি পেরোনো মোচার ফরাসি কাবাব। ঘন্ট নামে তাকে ডাকে, এমন স্পর্ধা কার? শোনা যায় মোচাতে হাত পাকিয়ে হেমচন্দ্র নাকি শুক্তোর দিকেও হাত বাড়িয়েছিলেন। শুক্তোর ফোড়ন নিয়ে বিরাট তর্কযুদ্ধ বাধায় তিনি নিদান দিয়েছিলেন যে কোনো তরকারিতে কুইনাইন মেশালেই তা শুক্তো হয়ে যায়। কে বলতে পারে ওই ঘন্ট, শুক্তো, সুপারিনটেন্ডেন্টের তাড়া খেয়েও জেলে ফলানো দুটো পুদিনা চারা, লঙ্কা গাছ, যত্নে বাড়িয়ে তোলা আর জ্বালা বেগুন বা কুমড়োর চারা, এই সব কিছুর মধ্যে দামাল ছেলেগুলো খুঁজত তাদের বড় আদরের দেশের মাটি, মায়ের হাতের ছোঁয়া, যা সেই কোথায় যেন সরে গিয়েছে, আবছা স্মৃতির মতো। আচ্ছা, উপনিবেশ সামলাতে কম খরচ হয় বলুন? তখনকার মূল্যে 5,17,000 টাকা খরচ হয়েছিল জব্বর কালাপানির পেছনে। তা সেসব উসুল করেছিল বটে সেলুলার জেল। 17ই মে 1933, ক্ষুদিরামের ফাঁসির 25 বছরের মাথায় অনশনকারী বিপ্লবী মহাবীর সিং রাঠোরকে জবরদস্তি টিউব ফিট করাতে যাচ্ছে প্রশাসন, আর সামান্য ভুল করে নল বেয়ে দুধ চলে যাচ্ছে সিধে মহাবীরের ফুসফুসে। সকালে বন্দিরা জানতে পারছেন লাহোর ষড়যন্ত্র মামলায় দণ্ডিত মহাবীর, ভগৎ সিংহের দোস্ত মহাবীর আর নেই। এর 5 বছর পর সেলুলার জেল বন্ধ করার দাবি নিয়ে আন্দোলনে নামবেন মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তীব্র জনমতে সরকার বাধ্য হবে জেল খালি করতে। তার 2 বছরের মধ্যে অক্ষশক্তি এসে থানা গাড়বে আন্দামানের বুকে। সেলুলার জেলে ঠাঁই হবে কাদের? না ব্রিটিশ যুদ্ধবন্দীদের। ইতিহাস কি নির্মম, তাই না? কখন যে শিকারী নিজেই শিকার হয়ে যায়। যুদ্ধ, যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওই আসছে আজাদ হিন্দ ফৌজ, সবুজ দ্বীপে স্বাধীন ভারতের পতাকা ওড়াচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो आने हिंद लाएंगे, वो शान हिंद लाएंगे, फिरंगियों की कौम पर वो कहर बन के छाएंगे। सुभाष जी सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी। কত প্রাণ ঝরেছে, কত আগুন জ্বলেছে, আজ জ্বলছে। স্বাধীনতা অর্জনের সেই উত্তাপ যত দিন আছে তত দিন আমরা আছি। তাহলে আজ এই অবধি থাক রসমঙ্গল। আমাদের অন্ন, বস্ত্র, মাটির স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, এইটুকুই আশা। আমরা মনে রাখি অন্নের সুষম বন্টনেই মঙ্গল। প্রকৃত রসমঙ্গল। আপাতত মাস ভর স্বাধীনতার স্বাদে আমরা বুঁদ হয়ে থাকব। পরের এপিসোডে থাকছে তাহলে কাদের কথা? থাকছে গোড়ার কথা। আহা মরি মরি লাজে পাছে গলে যায়, শাকম্ভরীর কৃপায় সে 5 প্রকার হয়। বিট হাসে, পর্বত হাসে, গাহে সুবর চল, সিন্ধু ওষধি দেখি কোম্পানি হইল অচল, কোম্পানি হইল অচল। ম্যাড বালিকাজ কথকতা পডকাস্ট কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন madbalikaz@gmail.com। ভাবতে থাকুন, শুনতে থাকুন। স্টে টিউনড।